শুরুতেই জানিয়ে দেব গাজার পরিস্থিতি ছবির চেয়ে শত শত গুণ বেশি ভয়ঙ্কর বলছেন মার্কিন চিকিৎসক। জানিয়ে দেব ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ, চলছে প্রতিশোধমূলক হামলা। এছাড়া রয়েছে রুশ ভূখণ্ডে আক্রমণ করে এবার ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেল ইউক্রেন, হারবে যুদ্ধে। এছাড়া রয়েছে পশ্চিমা সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে দাবি রাশিয়ার। গাজা পরিস্থিতি ছবির চেয়ে শত শত গুণ ভয়ঙ্কর বলছেন মার্কিন চিকিৎসক। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি ছবিতে যতটা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন একজন মার্কিন চিকিৎসক। গাজা সরকারের গণমাধ্যমের অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ করা তথ্যে জানা গেছে, এই উপত্যকায় এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অন্তত ৩,৫২৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় ৪১,০০০ গাজাবাসী শহীদ হয়েছেন, আর এসব হামলায় ঘরবাড়ির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। পার্স টুডে ফার্সে জানাচ্ছে, শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ১৬,৫৮৯ জন শিশু, যাদের মধ্যে আবার ১১৫ জন দুগ্ধপোষ্য শিশু। এই ১১৫ জন শিশুর জন্ম হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর এবং যুদ্ধ শেষ হওয়ার আগেই তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। এই সম্পর্কে আরব বংশোদ্ভূত মার্কিন অ্যানেস্থেসিওলজিস্ট আহমদ ওবায়েদ সম্প্রতি গাজা উপত্যকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তিনি নিজের সামাজিক পেজগুলোতে একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আল জাজিরার মতো চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচারে এই ধরনের ভিডিও দেখে থাকবেন, কিন্তু টেলিভিশনের পর্দায় কিংবা কম্পিউটারে আপনারা যা দেখতে পান, গাজার প্রকৃত বাস্তবতা এর চেয়ে অনেক অনেক গুণ বেশি ভয়ঙ্কর। মার্কিন এই চিকিৎসক আরও বলেন, আপনারা যখন ইলেকট্রনিক মিডিয়ায় এসব ভিডিও বা ছবি দেখেন তখন আপনাদের অবচেতন মনে এই কথা জাগতে থাকে যে ক্যামেরাম্যানরা শুধু গাজার ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো ভিডিও ধারণ করে অথবা তাদের কাজই খারাপ জায়গাগুলো দেখানো। তবে আমি বলবো, সামাজিক মাধ্যম বা নিউজ চ্যানেলগুলোতে প্রচারিত ছবিগুলো খারাপ দেখা যেতেই পারে ঠিকই, কিন্তু আমার ধারণা ছিল না যে গাজার বাস্তব পরিস্থিতি এর চেয়ে শত শত গুণ বেশি খারাপ। আমি গাজার ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখে হতভম্ব হয়ে গেছি। মানুষ এখন আমার কাছে গাজার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের কথা জানতে চায়। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অন্তত উদ্বেগ সৃষ্টি করছে। সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনারা হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসাগুলো অবরোধ করে রেখেছে এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দখলদার সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনিদেরকে তারা চিকিৎসা সেবা নিতে দিচ্ছে না। এদিকে ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন ও রকেটের সাহায্যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননের হামলার জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, গতকাল সন্ধ্যায় সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন এবং BM-21 গ্রাদ রকেট দিয়ে ইসরায়েলের রামাত আলী সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করছে, তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আল সাহল ব্যাটালিয়নের সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ারা ব্যারাকে দক্ষিণে নতুন করে প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড 300 সদর দপ্তরে হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব অপরাধের জবাব দেওয়া হয়েছে। এদিকে তাইয়াত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের আল মালিকিয়া ঘাঁটিতেও বোমাবর্ষণ গোলাবর্ষণ করছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে পড়ছে ইউক্রেন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এরপর থেকেই প্রশংসার বাতাসে ভেসে বেড়াচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু পুতিনের পাল্টা খেলায় এখন সেই প্রশংসার পালে দেখা দিয়েছে উদ্বেগের হাওয়া। একদিনে ইউক্রেন যখন কুরস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে, অন্যদিকে নিজ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঞ্চল হারাচ্ছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী যখন কুরস্ক দখলে ব্যস্ত, তখন রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেনের দনবাসে নতুন নতুন এলাকা দখল করেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের বাহিনী যখন রুশ ভূখণ্ড খুব স্বল্প জায়গায় দখল করতে তুমুল লড়াই করছে, তখন রাশিয়ার সামরিক বাহিনী প্রায় বিনা বাধায় কাঙ্ক্ষিত দনবাস অঞ্চলে এগিয়ে চলছে।
কিয়েভের দাবি কুরস্ক অঞ্চলে 1000 কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে কয়েক সপ্তাহের মধ্যে এই সফলতা নিয়ে শুরু হয়েছে সমালোচনা, কেননা এমন মরিয়া সিদ্ধান্তে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে বসেছে কিয়েভ। রুশ অঞ্চল দখলের কৃতিত্ব নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি নিজ সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টা চালালেও ইউক্রেনের অভ্যন্তরে থেমে নেই পুতিনের সেনারা। বেশ কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে ইউক্রেনের দনবাস অঞ্চলের দিকে আরও অগ্রসর হচ্ছে মস্কোর সামরিক বাহিনী। দখলে নিয়েছে কিরোভ গ্রাম, পতনের মুখে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর রসদ ও অস্ত্র সরবরাহের ঘাঁটি থাকা গুরুত্বপূর্ণ পকরজভো শহর। দোনেস্ক অঞ্চলে রেল রুটে যুদ্ধের সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য ইউক্রেনের কাছে পকরজভো অঞ্চলটি দ্য রোড অফ লাইফ নামে পরিচিত। শহরটি দখল করে নিলে পূর্বাঞ্চলে ধসে পড়বে ইউক্রেনের প্রতিরোধ। এর মাধ্যমে পুরো দোনেস্ক অঞ্চলই রাশিয়ার নিয়ন্ত্রণে আসা শামিল হবে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে কুরস্ক আক্রমণের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী হিসেবে চরম গোলমাল করে ফেলছে বলে জানাচ্ছেন কিয়েভের সমালোচকরা। কুরস্কের কিছু অঞ্চল দখলের তৃপ্তি নিয়ে ইউক্রেনকে ব্যস্ত রাখা বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট পুতিন আরও একটি হিসেবি চাল বলেই মনে করছেন বিশ্লেষকরা। কয়েক স্তরের প্রতিরক্ষা পকরজভোকে দুর্গের মতোই এতদিন আগলে রেখেছে ইউক্রেন। তবে কিয়েভের শক্তিশালী সেনা ইউনিটগুলো কুরস্কের আক্রমণ নিয়ে ব্যস্ত থাকায় প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়ে পকরজভের। এমনকি কুরস্কে ইউক্রেনের হামলার পর সম্মুখ সারি থেকে খুব বেশি সেনাকে অঞ্চলটিতে সরিয়ে আনেনি মস্কো। দোনেস্কের সামরিক সরঞ্জাম সরবরাহের মেরুদণ্ড বলে পরিচিত পকরজভো শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আসা এখন সময়ের ব্যাপার। পশ্চিমা সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে বলছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি রাশিয়া সেনাবাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা এবং অস্ত্র দিয়ে আসছে এবং এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। পার্সটুডের মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারক বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে স্বীকার করেছেন, আজ ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা 4300 কোটি ইউরোতে পৌঁছেছে। এই প্রসঙ্গে জাতিসংঘের রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি ঘোষণা করেছেন, ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির অস্ত্র ও সামরিক সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং এই সহায়তা না পেলে ইউক্রেন অনেক আগেই যুদ্ধ বন্ধ করে দিত। অন্যদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি তাজানি জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র ইউক্রেন ভূখণ্ডে ইতালীয় অস্ত্রের ব্যবহার অনুমোদিত। রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের বিরোধিতা করছেন তিনি। এ বিষয়ে ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রত্যেক দেশ তার নিজস্ব সিদ্ধান্ত নেয়, কিন্তু ইতালির ক্ষেত্রে ইতালীয় অস্ত্রের ব্যবহার শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরে করা যেতে পারে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা দিমিত্রি কুলেবা বৃহস্পতিবার ব্রাসেলস বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামরিক সহায়তার বিলম্বের অভিযোগ উত্থাপনের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন।